এই ভিডিওতে ক্লাস 9 এর কেমিস্ট্রির পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা না কেটে মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের প্রশ্নগুলি সহজে শিখে নিতে পারবে, কেননা এই ভিডিওতে পরমাণুর গঠনের সব প্রশ্নগুলি আনসার সহ সহজ উপায়ে আলোচনা করা হয়েছে। এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় বা প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে লিখবে, আমি সেগুলিরও আনসার দেওয়ার চেষ্টা করব। এবার তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে থাকো, সাথে সাথে প্রশ্ন ও আনসার খাতায় উঠিয়ে নেবে। আমরা প্রথমে জানব পরমাণু কি। দেখতে পাচ্ছ এখানে একটা পদার্থকে ভাঙলে পাওয়া যায় কি? ছোট ছোট কণা, এবং এই কণাকে ভাঙলে পাওয়া যায় অণু, এবং অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের সবচাইতে ক্ষুদ্রতম কণা, যা অবিভাজ্য এবং নিরেট। তাহলে আমরা বলতে পারি সব পদার্থই অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। পদার্থের এই ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু বা অ্যাটম। এই পরমাণু বা অ্যাটমগুলি রাসায়নিক বিক্রিয়া দ্বারা ভাঙা যায় না, সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। পরমাণু অবিনশ্বর এবং অবিভাজ্য। এবার যদি আমরা পরমাণুর গঠন দেখি, আমরা দেখব পরমাণুর ঠিক মাঝখানে অর্থাৎ কেন্দ্রে থাকে কি? একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন, এবং নিউক্লিয়াসের চারিদিকে থাকে কক্ষপথ। এই কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন। তাহলে এখানে তোমরা যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রোটন, এবং এই ব্ল্যাকটা হচ্ছে কি? নিউট্রন, এবং এই গ্রিনটা হচ্ছে কি? ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর উপাদান কি? পরমাণুর উপাদান হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রশ্ন থাকতে পারে এরকম যে পরমাণুর মৌলিক কণাগুলির নাম কি কি, অথবা পরমাণুর মূল উপাদানগুলি কি কি? আনসার হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন? এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞানী জে জে থমসনের ছবি। তিনি 1897 সালে ইলেকট্রন কণা আবিষ্কার করেন। এই ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানবাহী কণা। এই তিনটি কণার মধ্যে ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা কণিকা। ইনি হচ্ছেন বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড। তিনি 1911 সালে প্রোটন কণা আবিষ্কার করেন। এই প্রোটন হচ্ছে ধনাত্মক আধানবাহী কণিকা, এবং প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় 1838 গুণ ভারী। ইনি হচ্ছেন জেমস সেডুইক। তিনি 1932 সালে নিউট্রন কণার আবিষ্কার করেন। এই নিউট্রন হচ্ছে আধানবিহীন কণিকা। এই কণার ভর প্রোটন অপেক্ষা সামান্য বেশি। তাহলে প্রশ্ন আসতে পারে তিনটি কণার মধ্যে কোনটির ভর সবচেয়ে বেশি এবং কোনটির ভর সবচেয়ে কম, অর্থাৎ কোনটি ভারী কোনটি হালকা। তাহলে এখানে কি হবে? সবচেয়ে ভারী হচ্ছে কি? নিউট্রন, এবং সবচেয়ে হালকা হচ্ছে কি? ইলেকট্রন। এবার পরের কোয়েশ্চেন হলো নিউট্রনের আদানের মান কত? নিউট্রনের আদান শূন্য, কেননা নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ। এবার বলছে যে প্রোটনের তড়িৎ আদানের প্রকৃতি কি? প্রোটন হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকা। পরের কোয়েশ্চন, পরমাণুর মূল উপাদানগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মক কণিকাটির নাম কি? তড়িৎ ঋণাত্মক কণিকা হচ্ছে কি? ইলেকট্রন। এই ইলেকট্রনের আদান কি? -1.6 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে এসআই এককে, আর সিজিএস এককে হলো -4.8 × 10⁻⁻10 ESU। তাহলে ইলেকট্রনের আদান যদি এই হয় তাহলে প্রোটনের আদান কি হবে? খালি এখানে প্লাস দিলে হয়ে যাবে প্রোটনের আদান। দ্যাট ইজ প্রোটনের আদান হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম এসআই এককে, আর সিজিএস এককে হচ্ছে +4.8 × 10⁻⁻10 ESU। তাহলে এখানে প্রোটনের পরমাণুর স্ট্রাকচারে কি থাকে? পরমাণুর স্ট্রাকচারে এখানে তার ঠিক কেন্দ্রের মধ্যে থাকে কি? নিউক্লিয়াস। তাহলে আমরা বলবো নিউক্লিয়াস কি? পরমাণুর কেন্দ্রে যে স্থানে প্রোটন এবং নিউট্রনগুলি একত্রে অবস্থান করে ওই স্থানটাকে বলা হয় নিউক্লিয়াস। অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে বলি তাহলে বলতে পারবো যে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত ক্ষুদ্র ও ঘনত্বপূর্ণ অঞ্চল যা পরমাণুর কেন্দ্রে অবস্থিত। পরমাণুর এই কেন্দ্রটির নাম হলো নিউক্লিয়াস।
এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। আর এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হয় কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন। আবার বলছি, নিউক্লিয়ন কি? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন এবং প্রোটনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। প্রোটন পরমাণুর কোন অংশে থাকে? তাহলে প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে থাকে। নিউট্রন কোন অংশে থাকে? নিউট্রনও নিউক্লিয়াসে থাকে। তাহলে এই যে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, তাহলে সেখানে একটা বলের প্রয়োজন। এই বলকে বলা হয় নিউক্লিয় বল। তাহলে প্রশ্ন হচ্ছে, নিউক্লিয় বল কি? কোন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণাগুলি একত্রে ধরে রেখেছে যে বল, সেই বলকে বলা হয় কি? নিউক্লিয় বল। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? নিউট্রন এবং প্রোটন থাকে। তাহলে মোট প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। আর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা। আর প্রোটন সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা, দ্যাট ইজ পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা বলবো যে পারমাণবিক সংখ্যা কি? কোন পরমাণুর অর্থাৎ কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে বলা হয় মৌলটির পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। যেমন সোডিয়ামের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন থাকে 11টি, তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি? 11 বা 11। এবার আমরা বলবো যে ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে কোন পরমাণুতে অবস্থিত বা উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা বা মাস নাম্বার, দ্যাট ইজ ভর সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। যেমন সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন থাকে, তাই সোডিয়ামের ভর সংখ্যা হলো 11 প্লাস 12 ইকুয়াল টু 23। পরে কোয়েশ্চন, কোন পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে 6 এবং 8। পরমাণুতে ইলেকট্রন আছে 6টা, নিউট্রন আছে 8টা, ভর সংখ্যা কত? আমরা জানি যে ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কি? প্রোটন সংখ্যা। তাহলে ইলেকট্রন আছে 6টা, দ্যাট ইজ প্রোটন আছে 6টা, নিউট্রন আছে কয়টা? 8টা। তাহলে ভর সংখ্যা কত? প্রোটন প্লাস নিউট্রন, দ্যাট ইজ 6 প্লাস 8 ইকুয়াল টু কি? 14। পরে পরে কোন মৌলের চিহ্ন যদি এক্স হয় এবং ভর সংখ্যা যদি এ হয়, পরমাণু ক্রমাঙ্ক যদি জেড হয়, তাহলে মৌলটিকে লেখা যায় জেড এক্স এ অথবা জেড এক্স এ এই রূপে লেখা যায়। যেমন এখানে আছে 20Ca40 মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত? এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, নিচেরটা হবে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, উপরেরটা হবে কি? ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে 20। এবার দেখো এখানে বলছে যে 92x235 পরমাণুর মধ্যে তড়িদাহিত কণার সংখ্যা নির্ণয় করো। তড়িদাহিত, যেমন ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িদাহিত, প্রোটন হচ্ছে ধনাত্মক তড়িদাহিত, নিউট্রন হচ্ছে আধানবিহীন। তাহলে তড়িদাহিত কণা কি কি? তড়িদাহিত কণার সংখ্যা কি? দ্যাট ইজ ইলেকট্রন এবং প্রোটনের সমষ্টি কত? এখানে 92x235 পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কি? 92। এর মানে পরমাণুতে 92টা ইলেকট্রন আছে, 92টা প্রোটন আছে। তাহলে মোট তড়িদাহিত কণা হলো 92 প্লাস 92, দ্যাট ইজ 184 হচ্ছে তড়িদাহিত কণা। এই তড়িদাহিত কণা। এইবার এই পরমাণুর ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 235, দ্যাট ইজ 235। তাহলে এখানের মধ্যে নিউট্রন কি আছে? ভর সংখ্যা মাইনাস হবে কি? প্রোটন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা কত? 235 মাইনাস 92, দ্যাট ইজ ইকুয়াল টু 143 হচ্ছে কি? নিউট্রন সংখ্যা। এবার বলেছে যে 90x234, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে 90x234 পরমাণুটির ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? এখানে পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 90। তাহলে ইলেকট্রন সংখ্যা 90, প্রোটন সংখ্যা 90, নিউট্রন সংখ্যা কত হবে? 234 মাইনাস 90 ইকুয়াল টু হবে নিউট্রন সংখ্যা। এবার বলছে পরমাণুটির সঙ্গে দুটি প্রোটন দুটি নিউট্রন যোগ করলে ওয়াই পরমাণু সৃষ্টি হয়। দুটি প্রোটন যোগ করলে ওয়াই এর প্রোটন কত হবে? 90 প্লাস 2 ইকুয়াল টু 92। এবার বলছে যে দুটা প্রোটন দুটি নিউট্রন যোগ করলে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা হবে এখানে 234 প্লাস 2 ইকুয়াল টু 238। অর্থাৎ ওই ওয়াই পরমাণুটির সংকেতটা কি হবে? ওয়াই পরমাণুটি কিভাবে লেখা যাবে? 92y238 এবং এর মধ্যে নিউট্রন সংখ্যা হবে 238
-92 ইকুয়াল টু 146। এবার দেখব আমরা পরমাণুর গঠন দেখব। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে কি একটা নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা কি নিউক্লিয়াস। এমিনেশনের মাধ্যমে দেখানো হলো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারদিকে হলো কক্ষপথ, এই হচ্ছে এটা হচ্ছে কক্ষপথ, এগুলি হচ্ছে কক্ষপথ। কক্ষপথের মধ্যে কি ইলেকট্রনগুলি আবর্তন করছে। নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলি আবর্তন করছে, এটা একটা এমিনেশনের মাধ্যমে এখানে দেখানো হলো। এখানে তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনগুলি যে অঞ্চলে থাকে নিউক্লিয়াসের চারিদিকে সেগুলি হলো ইলেকট্রন মহল। আমরা জানি রাজা যে অঞ্চলে থাকে অর্থাৎ যেখানে থাকে সেটাকে বলা হয় রাজমহল। যেহেতু এখানে ইলেকট্রন থাকে অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেকট্রনগুলি থাকে সেই অঞ্চলটাকে বলা হয় কি ইলেকট্রন মহল। এখানে ইলেকট্রন মহল কাকে বলে যদি আসে, প্রত্যেক পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে পরমাণুর বাকি অংশে থাকে। পরমাণুর ওই অংশটিকে বলা হয় ইলেকট্রন মহল, অর্থাৎ যেখানে ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় ইলেকট্রন মহল। এবার এই যে পরমাণুর চারিদিকে যে কক্ষপথগুলি, এই কক্ষপথগুলির নাম কি আমরা দেখব। এখানে প্রথমটাকে বলা হয় কক্ষ কে কক্ষ, পরটাকে বলা হয় কি কে এল কক্ষ, পরটাকে বলা হয় কি এম কক্ষ, পরটাকে বলা হয় এন কক্ষ। এইরকম করে 7টি কক্ষপথ থাকে। এই 7টি কক্ষপথ হলো এখানে কিউ পর্যন্ত 7টি কক্ষপথ, অথবা N1 N2 N3 N4 N5 N6 ও N7 দ্বারাও এদেরকে নির্ণয় করা যায়। এবার কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে তা 2n² সূত্র দ্বারা নির্ধারিত হয়। আবারও বলছি, প্রত্যেকটা কক্ষপথকে বলা হয় শক্তি স্তর। প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা 2n² দ্বারা নির্ধারিত করা হয়। যেমন কে কক্ষপথে বা কে শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত হবে 2n², 2 ইন্টু n² মানে কি কে তো 1² দ্যাট ইজ প্রথম কক্ষপথে অর্থাৎ কে কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি, দুটি। পরের কক্ষপথে কি থাকবে 2 ইন্টু এল কক্ষপথে 2² ইকুয়াল টু 4 ইকুয়াল টু 4টি। পরে এম এ কি এম হচ্ছে 3 নম্বর কক্ষপথ, তাহলে 2 ইন্টু 3² ইকুয়াল টু কি 3 3 9, 9 দুগুণে 18, 18টি। এরপরে কি হবে এরপর অর্থাৎ 32টি, এরপর অর্থাৎ 50টি, এরপর অর্থাৎ 72টি, এরপরে লাস্ট কক্ষপথে দ্যাট ইজ কিউ কক্ষপথে ইলেকট্রন থাকবে কি 92টি। তাহলে এবার যদি আমরা দেখি এখানে তাহলে কি পেলাম আমরা প্রথম কক্ষপথে এইখানেও আমরা দেখালাম, এখানে আমরা দেখলাম প্রথম কক্ষপথে 2, পরটাতে 8, পরটাত 18, পরটাত 32, এইভাবে কইরা কি থাকে প্রত্যেকটা কক্ষপথে কি থাকে ইলেকট্রন থাকে। এবার আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি এখানে 11Na23 পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। এখানে তার পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, দ্যাট ইজ পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 11 তাই তার মধ্যে প্রোটন আছে কটা 11টা, ইলেকট্রন আছে 11টা। এই 11টা ইলেকট্রনের মধ্যে আমরা জানি প্রথম কক্ষে কটা থাকতে পারে 2টা, অর্থাৎ এল এ থাকে 2টা, সরি কে থাকে 2টা, এল এ থাকবে 8টা, 2টার 8টা কটা হলো 10টা, রইল একটা, অর্থাৎ একটা থাকবে 3 নম্বর কক্ষপথে দ্যাট ইজ এম কক্ষপথে। এন কক্ষপথে থাকতে পারে কটা 18টা, এখানে থাকবে কটা একটা। এটাই হচ্ছে কি এটাই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। পরে আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি 70Cl35 পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হলো কি 17। পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 17, এই ক্লোরিন পরমাণুতে প্রোটন আছে 17টা অর্থাৎ ইলেকট্রন আছে 17টা। তাহলে 17টার মধ্যে প্রথম কক্ষে থাকবে কটা 2টা, অর্থাৎ কে থাকবে 2টা, এল এ থাকবে 8টা, 2টার 8টা কটা হবে 2টার 8টা হবে 10টা, রইল কটা 7টা, এই 7টা থাকবে এম কক্ষে। তাহলে পরে কোয়েশ্চন এখানে বলছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 11 হলে এম কক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে। এই যে 11টা ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষে সে যেতে পারে কয়টা 2টা, অর্থাৎ কে তে থাকবে 2টা, তাহলে 11টাতে গেল গা 2টা, আর এল এ থাকবে কটা 8টা, তাহলে 2টার 8টা 10টা, আর থাকবে একটা এম এ, অর্থাৎ এম কক্ষে ইলেকট্রন থাকবে কয়টি একটি। একটি মৌলের এম কক্ষে 3টি ইলেকট্রন থাকলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত, অর্থাৎ মৌলটিতে মোট কয়টি ইলেকট্রন আছে। এখানে প্রথম কক্ষে থাকবে কটা 2টা, পরে কটা 8টা। প্রথম এবং দ্বিতীয় কক্ষ পরিপূর্ণ হয়ে তৃতীয় কক্ষে যাইয়া 3টি ইলেকট্রন প্রবেশ করেছে, সেই জন্য প্রথম কক্ষে পরিপূর্ণ অর্থাৎ 2টা, পরে কক্ষ পরিপূর্ণ অর্থাৎ 8টা, 2টার 8টা হবে কটা 10টা, আর 3টা হচ্ছে 13টা, অর্থাৎ এক্ষেত্রে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13।
একটি মৌলের এল কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? এল কক্ষ কে এল। এল কক্ষ পূর্ণ মানে এল কক্ষে সর্বাধিক 8টা থাকতে পারে। এল কক্ষ পূর্ণ হতে হলে আগে আগে কি করতে হবে? কে পূর্ণ হতে হবে। তাহলে কে 2টা, এল এ 8টা, টোটাল হবে কটা? 10টা। এবার একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি কে হয় তাহলে এম কক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে? আবার বলছি, একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে এম কক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে? এটা তোমরা কমেন্টে লিখবে। হ্যাঁ, কমেন্টে তোমরা লিখবে, এটা হোমওয়ার্ক রয়ে গেল। পরে কোয়েশ্চনে বলেছে যে আইসোটোপ বা সমাস্থানিক কাকে বলে? আবার বলছি, আইসোটোপ বা সমাস্থানিক কাকে বলে? কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু, অর্থাৎ একই মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। আবার বলছি, একই মৌলের যে সকল পরমাণুর, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ বা সমস্থানিক। যেমন এখানে ক্লোরিনের 2টি আইসোটোপ হলো 17Cl35, 17Cl37 হবে, 17Cl35, 17Cl37। তাহলে এই যে এই ক্লোরিনের দুটো ক্লোরিনেরই পারমাণবিক ক্রমাঙ্ক, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 77, পরমাণু ক্রমাঙ্ক সেম কিন্তু ভর সংখ্যা একটা 35 আর একটা হলো কি 37। পরে কোশ্চেন বলছে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ও কি কি ব্যাখ্যা করো? হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে, কি কিও ব্যাখ্যা করো। হাইড্রোজেনের আইসোটোপ আছে 3টি। প্রথমটার নাম হলো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম 1:1, দ্বিতীয়টা হচ্ছে ডয়টোরিয়াম 1:2, তৃতীয়টা হচ্ছে টাইট্রিয়াম 1:3। তাহলে প্রথমটিতে কি আছে? প্রোটন আছে একটা, প্রথমটিতে ইলেকট্রন আছে একটা, আর নিউট্রন আছে কি 1 - 1 = 0, অর্থাৎ সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। পরে কোশ্চেন, পরের পয়েন্ট, দ্বিতীয়টিতে প্রোটন আছে কটা? একটা, ইলেকট্রন একটা, নিউট্রন আছে কটা? 2 - 1 = 1, দ্যাট ইজ 1, অর্থাৎ দ্বিতীয়টিতে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সমান সংখ্যায় আছে। তৃতীয়টিতে প্রোটন একটা, ইলেকট্রন একটা, নিউট্রন 3 - 1 = 2টা। তাহলে আমরা যদি তার ছবিটা দেখে নিই, এই হচ্ছে প্রথমটা প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, প্রোটন আছে, ইলেকট্রন আছে, এখানের মধ্যে নিউট্রন নেই। দ্বিতীয়টা কি? ডয়টোরিয়াম। ডয়টোরিয়ামে কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, এক্ষেত্রে কি ইলেকট্রন আছে, অর্থাৎ একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রন আছে। বাট ট্রাইট্রিয়ামে একটা প্রোটন, 2টা নিউট্রন, একটা ইলেকট্রন আছে। তাহলে পরে কোশ্চেনে আমরা বলতে পারি নিউট্রন বিহীন একটা কণিকার নাম কি? তাহলে আমরা বলতে পারি নিউট্রন বিহীন, অর্থাৎ যার মধ্যে কোনো নিউট্রন নেই, এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। এই যে আমরা ছবিতে দেখেছিলাম কি সাধারণ হাইড্রোজেনে কি আছে? প্রোটন এবং ইলেকট্রন আছে, নিউট্রন নেই। পরে কোশ্চেনে আমরা বলবো যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান এমন একটি মৌলের নাম লিখো। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান, এই যে এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, তার পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা 1। তাহলে প্রশ্নটা হলো কি পারমাণবিক সংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান এমন একটি মৌলের নাম হলো সাধারণ হাইড্রোজেন। কোন পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমান সংখ্যায় থাকে? এখানে এই যে আমরা দেখতে ডয়টোরিয়ামে একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রন। তাহলে প্রশ্নটা কি কোন পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা সমান থাকে? সেটা হচ্ছে কি ডয়টোরিয়াম। আশা করি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এত সময় সাবস্ক্রাইব করে নিয়েছ। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমাদের প্রয়োজনীয় কমেন্ট